ঝুলিতে সাজিয়ে নতুন গল্প এসেছে রুহুকার। বিনোদনের এই মঞ্চের পাশে সকল বন্ধুকে দরকার। রুহুকার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তারিকনগর দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত এক গ্রাম। এখানে রাস্তাঘাট, ইলেকট্রিক কিছুই সেভাবে পৌঁছায়নি, তাই গ্রামে রাত নেমে আসে খুব তাড়াতাড়ি। সময়টা বৈশাখ চৈত্র মাস হবে। দিনের বেলা বেশ গরম, কিন্তু রাতে একটা মনোরম আবহাওয়া থাকে। বিনোদিনী এসেছেন তার ছেলের কাছে কয়েকটা দিন থাকবেন বলে, সাথে ছোট মেয়ে সুশীলাকে নিয়ে। তার ছেলে এখানে থাকেন কর্মসূত্রে তার স্ত্রীর সাথে। বৌমার সদ্য একটি মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে সীমা। অভাবের তাড়নায় অনেক কিছুই মানিয়ে নিতে হয়েছে বিনোদিনীকে, আর সেই মানিয়ে নেওয়ার শিক্ষা তিনি তার সন্তানদের মধ্যেও ছড়িয়ে দিয়েছিলেন। যথেষ্ট জায়গার অভাবে ঘর না থাকার দরুন রাত্রে বিনোদিনী বারান্দায় একটি চৌকিতে শুতেন। সেই রাতেও বিনোদিনী শুয়েছেন বারান্দায়। হালকা হালকা হিমেল হাওয়ায় পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। কখন যে চোখ দুটো লেগে গেছিল সেটা তিনি বুঝতে পারেননি। হঠাৎ ভোর রাতে তীক্ষ্ণ আর্তনাদে সকলের ঘুম ভেঙে যায়। সবাই ছুটে এসে দেখে বিনোদিনী তার বাম কাঁধে বারবার হাত বোলাচ্ছেন। কি হয়েছে মা? কিছু না, ওই একটু স্বপ্ন দেখে। তোরা ঘরে গিয়ে শুয়ে পড়। খারাপ কিছু দেখেছ? আরে তোরা চিন্তা করিস না, শুয়ে পড় যা। পরের দিন সকাল থেকেই তার ধুম জ্বর এসে যায়। বেলা গড়াতেই বাড়ির সকলের কাছে রাতের ঘটনা নিয়ে তিনি বলা শুরু করলেন। স্বপ্নে এক সাধুকে দেখেছিলাম, আমাকে নিয়ে যেতে চাইছিলেন। ও গুরু, শুধু বললাম আমার ছেলেরা এখনো তো সব গুছিয়ে উঠতে পারেনি, মেয়েটা ছোট, আমি কিভাবে যাব? খুব রেগে গেলেন, আর হাতে একটা কমন্ডল ছিল, ওর থেকে কি একটা বার করে ছুঁড়ে মারলেন আমার বা হাতে। হয়তো সর্ষে পড়া হবে। সেই জ্বালাটা সারা শরীরে বয়ে গেছিল, আর তখনই চিৎকার করে উঠেছিলাম। এটা তুমি ঠিক করনি মা, রাতেই বলনি কেন? ১৫-২০ দিনের আপাত চিকিৎসা আর একজন ভিক্ষু বৃদ্ধার কাছ থেকে জলপোড়া নিয়ে আসার পর বিনোদিনী কিছুটা সুস্থ অনুভব করেন। কিন্তু তার হাতে যেখানে সেই সর্ষে পড়ার ছোঁয়া লেগেছিল স্বপ্নে, সেটি ক্রমে ক্রমে শুকাতে থাকে। কিছুটা সুস্থ হতেই রেল লাইনের ধারে গৌরনগর গ্রামে নিচে সেই কুড়ে ঘরের দিকে তিনি তার মেয়েকে নিয়ে রওনা হন। গৌরনগরে ফিরে আসার পর শরীরটা মোটেও ভালো যাচ্ছিল না বিনোদিনীর। মনটা সবসময় কেমন অন্যমনস্ক থাকতো। হঠাৎ একদিন দুপুরে এক গৈরিক সন্ন্যাসীকে সে দেখতে পায় ঘরের পাশে মাটির নিচে কিছু একটা পুঁতে রাখতে। মনটা যেন একটা ধাক্কা খেয়ে যায়। সুশীলাকে ডেকে সে কিছু কথা তাকে জানায়। আসলে তার বড় ছেলের বউ বাড়ির অমতে তাদের বাড়িতে চলে এসেছিল। বৌমার মা মানে তার বিয়ান এই ঘটনাকে ভালোভাবে মেনে নিতে পারেননি। সমস্ত গ্রাম জুড়ে নানা রকম বাজে কথা আর সবসময় তাদের সাপ সাপন্তর কত কিছুই না করতেন তিনি। দুদিন আগে এই গৈরিক সাধুটিকে বিনোদিনী ওই ভদ্র মহিলার সাথে কথা বলতে দেখেছিলেন।
আর আজ যখন তাদের বাড়ির বাস্তুতে ওই সাধুটিকে কিছু করতে দেখলেন, বিনোদিনী অনুভব করলেন বিপদ আসন্ন। সব শুনে তার মেয়ে বড় অবাক অনুভব করে। তুমি কি বলছো মা? ও গুরু, গুরু রে, যা বলছি শোন। আমার হয়তো আর বেশি দিন নেই। তুই নিজেকে তার নামে তৈরি করিস মা, আর সব সময় দাদাদের পাশে থাকিস। আজকের এসব কথা সুবোধকে না জানানোই ভালো, ও কষ্ট পাবে। সে তো থাকবই, আমার আর কেই বা আছে। কিন্তু তুমি এমন ভাবছো কেন? ও গুরু, অনেক কিছুই চোখে পড়ে। জীবনে কম কিছু তো আর দেখলাম না। বেশি খারাপ লাগে তোর জন্য। তোর আয়ু রেখাটাও বেশি নয়। প্রার্থনা করি দীর্ঘজীবী হ। বেঁচে থাকলে তুই নিজেও অনেক কিছু বুঝতে পারবি। এইসব কথা এখন থাক না মা। বেলা পড়তে পড়তেই বিনোদিনীর প্রচণ্ড জ্বর এলো। ক্রমে শরীর অবশ হয়ে পড়তে লাগলো। পরের দিন সকালে পরিস্থিতি খারাপ বুঝে ঠিক করলেন আবার দারিকনগরে ছেলের কাছে যাবেন। গৌরনগর থেকে কিছুটা দূরে কলেজ পাড়ায় তার বড় মেয়ের বিয়ে হয়েছিল রায় পরিবারের বড় ছেলে গৌর রায়ের সাথে। তাদের সম্পন্ন পরিবার, অনেক জমি জায়গা। বড় মেয়েকে খুব বেশি কাছে পাননি বিনোদিনী। অনেক অল্প বয়সে তাকে বিয়ে দিতে হয় অভাবের তাড়নায়। বিনোদিনীর স্বামী এলএমএফ ডাক্তার ছিলেন। তার অকাল মৃত্যু, শরিকদের বঞ্চনা আর দেশভাগের যন্ত্রণায় তিনি আজ রেল লাইনের ধারে সর্বহারা বাসিন্দা। স্বামীর বন্ধু হিসাবে গৌর রায়ের বাবা বন্ধুর বড় কন্যা কমলিনীকে পুত্রবধূ করে নিতে আগ্রহী হন। কমলিনীর ইতিমধ্যেই এক ছেলে আর 2 মেয়ে হয়েছে। বিনোদিনী বড় মেয়েকে খবর পাঠালেন দেখা করার জন্য। দারিকনগর রওনা হওয়ার দিন সকালে ছেলে প্রভাস আর বড় মেয়ে দীপ্তিকে নিয়ে কমলিনী মায়ের সাথে দেখা করতে আসেন। দারিকনগর রওনা হওয়ার ঠিক আগের মুহূর্তে বিনোদিনীর গরিব কুড়ে ঘরের পাশে থাকা একটি কাঁচা কলা গাছে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তা নিমিষে ঝলসে যায়। এই অদ্ভুত ভৌতিক দৃশ্য সকলের মনে এক চিন্তার উদ্রেক ও ভয়ের আবহ তৈরি করে। দেখতে দেখতে সুবোধের মেয়ে সীমার বয়স তখন 6 মাস। স্বপ্নে সর্ষে পোড়ার ছিটা খাওয়া হাতটা তখন অনেকটা শুকিয়ে গেছে বিনোদিনীর। তিনি ক্রমে অনেক মেয়মান হয়ে পড়েছেন। হঠাৎ একদিন সকালবেলায় পার্থিব জীবনের মায়া ত্যাগ করে বিনোদিনী চলে গেলেন চিরতরে। অদৃষ্টের এমনই পরিহাস। শেষের বছরগুলোতে তার সাথে যে ছোট মেয়ে থাকতেন, মৃত্যুর মুহূর্তে তিনিও ঘুমিয়ে পড়েছিলেন। ডাক্তার স্বামীর অকাল মৃত্যু, শরিকদের বঞ্চনা, সমাজের লাঞ্ছনা, দেশত্যাগের যন্ত্রণার যে বিপুল দুর্ভাগ্যের ইতিহাস এতদিন ধরে বয়ে চলেছিলেন বিনোদিনী সরকার, সেই ইতিহাসের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দারিকনগর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হলো। 2 দাদার পাশে দাঁড়িয়ে সুশীলা মায়ের চিতায় দাহ হওয়া দেখে হাততালি দিয়ে উঠল আর আনমনে বলে উঠল, বাড়ি গিয়ে মাকে বলবো, আজ প্রথম চিতায় জ্বলা দেখলাম। মায়ের মৃত্যুর পরের দিন রাত্রিবেলা
পাশের বাড়ির দিদির সাথে শুতে যায় সুশীলা। ক্লান্তি নিয়ে ঘুম এসে যায় খুব দ্রুত। ঘুমের মধ্যে সে দেখতে থাকে বাড়ির অনতি দূরে রাস্তার উল্টো পাশে থাকা পুরানো মর্গের থেকে একটা কালো বিড়াল ঘরের জানলা দিয়ে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে সে কালো বিড়ালটি লম্বা লম্বা নখ আর লোমশ হাত পাওয়ালা এক অদ্ভুত মানব শরীরে পরিণত হয়, আর তার সাথে যাওয়ার জন্য সুশীলাকে প্রস্তাব দেয়। তুই আমার সাথে চল। সে কি করে সম্ভব? তো তুমি কে? তুই কি যাবি? না, আমি তোমার সাথে কেন যাব? ভয়ে কাঁপতে কাঁপতে সে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত শরীর তার পেটের ওপর খুব জোরে চাপ দেয়, আর যন্ত্রণায় সে উঠে বসে। তার ঘুম ভেঙে সে বুঝতে পারে সে কোনো দুঃস্বপ্ন দেখছিল। পাশে দিদি শুয়ে আছে ভেবে তাকিয়ে দেখে পাশে কেউ নেই। নিমেষের মধ্যে তার শরীর ভার হয়ে আসে, আর সে খুব জোরে চেঁচিয়ে ওঠে। সত্য গল্প মিশিয়ে গল্প আনছে রুহুকার। ইতিহাস আর বিনোদন আমাদের অঙ্গীকার। রুহুকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহিত করুন। গৌরনগরে একা থাকা একটি মেয়ের পক্ষে সেই সময় বেশ কঠিন ছিল। কিন্তু অভাব মানুষকে সব কঠিন অবস্থা জয় করতে সাহায্য করে। দাদার স্বল্প রোজগারে তখন তার নিজের সংসার চালানো বেশ কঠিন। তার উপর বোনের খরচও পাঠাতে হতো। দাদার চাপ কমানোর জন্য তখন 1-2 টাকায় টিউশন করা শুরু করতে হয় সুশীলাকে। অন্ন বস্ত্রের সংস্থান যথেষ্ট কম হওয়ায় একটি কাপড় পরেই তাকে দিন কাটাতে হয়েছে। স্নান করে ঘরে কোনো রকমে একটি গামছা পরে তাকে বসে থাকতে হতো, কারণ বাইরে যতক্ষণ না তার পরনের বসনটি পরার উপযোগীভাবে শুকাবে ততক্ষণ পর্যন্ত তার পরার মতো কিছুই ছিল না। দাদা জানতে পারলে হয়তো কিছু ব্যবস্থা করতেন, কিন্তু তার উপর চাপ যাতে না বাড়ে সেটা তিনি করেননি। ছোটদা সুভাষ তখন নিজের পায়ের তলার জমি তৈরি করতে লোকের বাড়িতে থেকে দিনের বেলা তাদের জমিতে কাজ করে রাতে কলেজে পড়া চালিয়ে যেতে থাকেন। একদিন রান্না করার মতো কিছুই নেই ঘরে। মুড়ি খেতে একটা পিঁড়ি পেতে বসেছে সুশীলা। হঠাৎ করে মনে হলো বোধহয় খুব জোরে কেউ বসার পিঁড়িটা ধরে নাড়াচ্ছে, আর সেই পিঁড়ির ঝাঁকুনিতে পিঁড়ি থেকে ছিটকে পড়ে সে আর জ্ঞান হারায়। পাশের বাড়ির এক দিদি এসে সেই সময় সেখানে উপস্থিত হয় আর তার জ্ঞান ফেরায়। কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করে যে সেই সময় সুশীলার 2 চোখ রক্ত জবার মতো লাল হয়েছিল। দিদি কমলিনীকে প্রতিবেশীরা খবর দেন। সে এসে গৌর ঘোষ নামক এক বৃদ্ধ ওঝার কাছে সুশীলাকে নিয়ে যায়। গৌর ওঝা বলেন, একটি অষ্টধাতুর কবচ ধারণ করা প্রয়োজন। কিন্তু অবস্থা তখন এতটাই সঙ্গীন যে কবচ ধারণ করার মতো খরচটাও অনেক বাহুল্য। অন্য কোনো উপায় নেই? বোনকে একটু ঠিক করে দেখুন বাবা। আপাত চলে তো ঝাড়ফুঁক করেই সে যাত্রার মতো ফিরে আসতে হলো তাদের।
সময় পার হয়ে ধীরে ধীরে বদলে গেছে গ্রামের রূপ, শহরের রূপ। গ্রাম শহরে পরিণত হয়েছে, শহর নগরে পরিণত হয়েছে, নগর মহানগরের রূপ নিয়েছে। সময়ের ধারাপাতে সুশীলা নার্সিংয়ের সুযোগ পায়। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে নার্সিং ট্রেনিং নেওয়া শুরু করে। বরদা সুবোধ তখন স্বাস্থ্যকর্মী থেকে সরকারি আধিকারিক পদে আসীন হয়েছে। ছোটদা সুভাষ তখন রাজ্য সরকারি চাকুরির উচ্চ পদে। সময় বদলালেও মনের চলন বদলায় না। মাকে হারানোর শোক হয়তো সময় কিছুটা পূরণ করেছে, কিন্তু সেই ব্যক্তির শূন্যতা কখনো পূরণ হয় না। মায়ের একটা ট্রাঙ্ক ছিল তার নিত্যসঙ্গী। মেডিকেল কলেজের হস্টেলে যাওয়ার সময় সেই ট্রাঙ্কে তার যৎসামান্য ব্যবহার্য সামগ্রী আর বইপত্র নিয়ে যেতে হয়। কলেজের লেডিস হোস্টেল আর উল্টো দিকে থাকা মর্গ, এই দুয়ের মধ্যে মাঝে মাঝে অদ্ভুত দর্শন হতো তার। আর ভয়ে ক্রমে শীর্ণকায় হয়ে পড়ে সে। সারা রাত ভয়ে জেগে জেগে তার চেহারা অস্থি চর্মসার আকার নিয়েছিল। দিনের ট্রেনিংয়ে ক্লাসে মাঝে মধ্যেই মনোসংযোগে সমস্যা হতে শুরু করে তার। ভয়ে তার মানসিক স্থিতিটা যেন কিছুটা নড়ে গিয়েছিল। বারংবার স্নান করে নিজেকে পরিশুদ্ধ রাখার এক বাতিক তার মধ্যে দেখা যায়, আর তার ফলে ট্রেনিংয়ের সময় সে ফ্যারেঞ্জাইটিস রোগে আক্রান্ত হয়। ট্রেনিং কমপ্লিট করার পরে বহুদিনের কাঙ্ক্ষিত সরকারি চাকরি জুটে যায় তার। ভারতীয় রেলের মেডিকেল সার্ভিসে যোগ দেন সুশীলা, আর পোস্টিং হয় খড়গপুরে। এতদিনের আধিভৌতিক কাণ্ড সুশীলার কাছে যেন অভ্যাসে পরিণত হয়। নিজের চিরসাথী ট্রাঙ্কটিকে ছোটদার কাছে দিতে হাওড়া স্টেশনে আসে সুশীলা। ইতিমধ্যে ছোটদা সুভাষ রেলের চাকরিতে যোগ দিয়েছেন উচ্চ পদস্থ আধিকারিক রূপে। এটা সেই গৌরনগর থেকে দারিকনগর হয়ে আমার সাথেই ঘুরছে। জুমুলদা, এর সাথে জড়িয়ে আমাদের সবার স্মৃতি। এতে মায়ের দুটো কাপড় আছে। ঠিক আছে, তুই সাবধানে থাকিস কল্লা। সুভাষ তার কাছ থেকে ট্রাঙ্কটি নিজের কোয়ার্টারে নিয়ে আসেন। আরো 3 বছর পার হলো। সুশীলার বিয়ে হয়েছে। বিয়ের পরও তার উপর আধিভৌতিক প্রভাব কমেনি। সুশীলার স্বামী রঞ্জিত ছিলেন অসম্ভব সাহসী মানুষ, আর তাই পাশে ঘুমিয়ে থাকা বউ ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে কিছুটা ওপরে ভেসে থাকলেও তিনি ঘাবড়ে যাননি। কিন্তু তাদের দুশ্চিন্তা দেখা দেয় যখন সুশীলা তার প্রথম সন্তান মৃত প্রসব করে। রঞ্জিতের কাছে ঘুমের মধ্যে ভেসে থাকা আর উপর থেকে ধূপ করে পড়া সব শুনে সুশীলা মুষড়ে পড়ে। আমি কোনোদিন কিছু টের পাইনি। বাচ্চাটা কি এই কারণেই? নিহতির ওপর কিছু আছে কি? তুমি ভেঙে পড়ছো কেন? দিন দুয়েক পরে খবর আসে ঘরে একা থাকা অবস্থায় ছোটদা সুভাষ অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে উমা বৌদি বাড়ি ফিরে তাকে শুশ্রূষা করে সুস্থ করেন।
ছোটদার খবর পেয়ে পরের দিনই সুশীলা রঞ্জিতকে নিয়ে দাদার কোয়ার্টারে তাকে দেখতে আসে। সেখানে ছোটদার জেঠি শাশুড়ি, যাকে সকলে বড় মা বলতেন, তিনিও উপস্থিত ছিলেন। কি সব হচ্ছে রে চুমুলদা? শরীর থাকলেই কত কি হবে, তোরা আবার এত হুড়োহুড়ি করে আসতে গেলি কেন? তোর এমন হলো কিভাবে? এটা তো প্রথমবার নয়, এর আগেও কয়েক বছর ধরে বেশ কয়েকবার এমন হয়েছে। তোমার ওই ট্রাঙ্ক যেদিন দিয়ে গেছিলে সেদিন এমন প্রথম হয়েছিল। ট্রাঙ্ক? কিসের ট্রাঙ্ক? সে অনেক পুরনো একটা ট্রাঙ্ক, আমরা সবাই ওটা নানা সময় ব্যবহার করেছি। ওই ট্রাঙ্কটা মায়ের, ওর মধ্যে মায়ের দুটো শাড়ি ছিল। আমাকে একবার দেখাবি? বড়মা ট্রাঙ্ক খুলে কাপড় দুটি বার করে দেখতে লাগলেন। কাপড়ের ভাঁজ খুলতে গিয়ে তার ভিতর থেকে একটি ছাই ভরা দোয়াত পাওয়া গেল। এটা কি? এ মা, এই তো সেই দোয়াত যাতে আমি মায়ের চিতাভস্য তুলে রেখেছিলাম। সে কি? এ কি সর্বনাশের কথা! সেটা কাউকে বলনি? আমার মনে ছিল না, কিন্তু মায়ের অস্থি কেন ভয়ঙ্কর হবে? মা বাবা তো কল্যাণী চাইবেন। না, মৃত্যুর পরে আর কোনো সম্পর্ক থাকে না। সেই বিদেহী তখন মুক্তির চেষ্টা করেন। সেই চেষ্টা বাধাপ্রাপ্ত হলে তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন। গয়ায় পিণ্ডদান করাটাই ভালো, তবে এই মুহূর্তে এই চিতাভস্য গঙ্গাতে ভাসিয়ে দেওয়া দরকার। চিন্তিত বড় মার কথা অনুসারে সুশীলা আর রঞ্জিত কোয়ার্টার থেকে অনতি দূরে গঙ্গার ঘাটে সেই অস্থি বিসর্জন দিয়ে দেয়। বাড়ি ফিরে রঞ্জিত আর সুশীলা সমস্ত ঘটনা রঞ্জিতের বাবা রণদেব করকে জানায়। মানুষটি ছিলেন শান্ত এবং বিচক্ষণ। তোমরা দেরি না করে গয়া চলে যাও। বাবা মা বেঁচে থাকা অবস্থায় আমার কি গয়া যাওয়া চলে? আমি তো অনুমতি দিলাম, তোমরা যাও যাও। গয়ায় গিয়ে পান্ডা বৈভবলালের সাহায্যে দুজনে পিণ্ডদান করে মায়ের আত্মার মুক্তির জন্য সকল পারলৌকিক কাজ সম্পন্ন করে আসেন তারা। মাসি সুশীলার কাছে শোনা সব ঘটনা নিজের ডায়েরিতে লিখে রেখেছিল সুমিত্রা। এতক্ষণ সে এগুলো পড়ছিল। এবার সে কয়েকটা পাতা উল্টে একটা পাতায় নজর দিল। মাসির কিছু কথা সেখানে লেখা। জানিস চম্পা, তোর মা স্বপ্নে দেখেছিল আমাদের বাবা, মানে তোর দাদু কালীপদ সরকার, সুভদ্রার ঘরে ছেলে হয়ে এসেছে। বাবার কোনো ছবি নেই, কিন্তু একটা অবাক করা ঘটনা হলো সুভদ্রার ছেলে বিপ্লব ওর দাদুর চেহারা হুবহু বলতো, আর তার অনেক অভ্যাসই ওর মধ্যে আছে। যারা বাবাকে দেখেছে সবাই তাই বলতো। সুমিত্রার চোখে জল। ডায়েরি সেই পাতার নিচে লেখা, মানুষ তার আপনজনদের ছেড়ে গেলেও ফিরে আসে তাদের কাছে নতুন বেশে ভালোবাসার টানে। ডায়েরি বন্ধ করে দিল সুমিত্রা। টেবিলে রাখা খাতার ভিতর থেকে একটা কাগজে লেখা চিঠি বার করলো সে। আমি চলে যাচ্ছি। আমারই চলে যাওয়ার জন্য কেউ তাই নয়। ভালোবাসাহীন পৃথিবীর বুকে থাকতে পারলাম না। কাকু যে বাবাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলল, তার জন্য কাকুকে ক্ষমা করে দিলাম। তারা ভাই ভাই ভালো থাকুন।
আমি সবাইকে ভালোবাসি, আর সেটা নিয়েই চলে যাচ্ছি। ভালো থেকো মা, ভালো থেকো সবাই। মাসির সাথে শেষ দেখাটা আর হলো না। টেবিলে রাখা বিষের বোতল হাতে নিল কমলিনীর জীবিত 4 মেয়ের ছোট মেয়ে সুমিত্রা। একমাত্র পুত্র প্রভাস ও আরো 2 মেয়ের অকাল মৃত্যুর পর চতুর্থ সন্তান শোক পাওয়ার পথে প্রয়াত বিনোদিনীর বড় মেয়ে কমলিনী। কয়েক বছর অতিক্রান্ত। কমলিনীর সেজ মেয়ে চিত্রার ঘরে একটি মেয়ে হয়েছে। চিত্রার বর সুকোমলের খুব প্রিয় সেই কন্যা সন্তান, নাম সুমানী। সকলে বলে সুমিত্রাই ফিরে এসেছে, আর সুমানীর মধ্যে তার ছোট মাসির ছায়া দেখা যায়। তবে সুমিত্রার মতো সে নরম মনের নয়, অনেক কঠিন এবং জেদি। বিকেলের রোদে বাড়ির উঠানে বসে সুশীলা আর কমলিনী দুজনেই যেন ছোটবেলাকে খুঁজে চলেছে পড়ন্ত বিকেলের রোদে। দিদি, তুই বাবাকে নিয়ে তো স্বপ্ন দেখেছিলি, সুমিত্রাকে নিয়ে কিছু দেখেছিস কখনো? আমাদের সুমি তো চম্পারে, সুমিত্রার বাম পিঠে যে জন্ম দাগ ছিল, সেই একই দাগ সুমির পিঠেও আছে। আচ্ছা দিদি, মা এখন কোথায় বলে তোর মনে হয়? এতদিন বন্দি দশা কাটিয়ে মা যেখানেই থাকুন, ভালো থাকলেই হলো। আচ্ছা দিদি, বনগার সেই হরিবোলা মামা এখন কেমন আছে রে? মামার কোনো খোঁজ অনেকদিন ধরে পাই না রে। চল কালকে একবার ঘুরে আসি, অনেকদিন তুইও তো বেরোসনি। আচ্ছা চল, মনটাও ভালো লাগবে। সন্ধ্যা পার করে রাত গড়াতেই গ্রাম একদম শান্ত নির্জন হয়ে যায়। এদিকে রাতের খাবারের আয়োজন চলছে। কমলিনীর রান্নার হাত খুবই ভালো। বোন, ভগ্নিপতি সকলে আসায় সেই আয়োজনের বহরটা আজ অনেক বেশি। রাত 8টা হয়ে গেল রান্না শেষ হতে। যখন সকলের খাওয়া শেষে যে যার মতো ঘুমাতে চলে গেছে, বাকি শুধু 2 বোন, এমন সময় বাড়ির মূল ফটকে গলার আওয়াজ শোনা গেল। কিরে, সব কোথায়? কুটি বড়ি কই রে? মামা তুমি? আজই তোমার কথা হচ্ছিল, এসো এসো। বোনও এসেছে। এত রাতে তুমি একা কোথা থেকে? সুশীলাও আছে, ডাক ডাক, একটু দেখে যাই। বোন এদিকে আয়, দেখ কে এসেছে। সুশীলা এসে দাঁড়াতেই মামার চোখে জল। কেমন আছিস মা? মাকে তো দুয়ার থেকে মুক্ত করালি, আমাকেও দেখিস। কি যে বলো মামা, বাইরে না দাঁড়িয়ে ঘরে এসো। না রে, আমাকে যেতে হবে, তোরা ভালো থাকিস। এত রাতে কোথায় যাবে? এই পাশের গ্রামে একটা গুরু ভাইয়ের বাড়িতে উৎসব, সেখানেই এসেছিলাম, ওখানেই যাব ফিরে। এত রাতে তোমার অসুবিধা হবে না? তোমার তো আবার চোখের সমস্যা। চিন্তা করিস না, সব সেরে গেছে, চলি রে। হরিপদ যেন অন্ধকারে মিলিয়ে গেল।
আর দুই বোন ধীরে ধীরে মূল দরজা বন্ধ করে ঘরে ঘুমাতে চলে। ভোরবেলা সুকুমলের ডাকাডাকিতে ঘুম ভাঙল বাড়ির লোক। সুশীলা, রঞ্জিত, কমলিনী সকলে দরজায় এসে দাঁড়ালো। সুকুমল মেয়ে সুমানিকে নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছিল। পথে মুকুন্দ দাদুর সাথে দেখা। মুকুন্দরাম চক্রবর্তী, হরিপদ মামার বাল্যবন্ধু। তাদের প্রাথমিক পড়াশোনাও একসাথে। মুকুন্দবাবুর কাছ থেকে সুকুমল একটি খবর নিয়ে এসেছে। মাসি, মুকুন্দ দাদুর সাথে পথে দেখা হলো। হরিপদ দাদু পরশুদিন মারা গেছেন। কি বলছো বাবা? কালকেই তো মামা। ওনার ছেলেরা বাইরে থাকেন কাজের জন্য। পারলৌকিক কাজ ছেলেরা এলে হবে। এক ছেলে কাছেই থাকতো, সে আবার অসুস্থ। দাদুর অস্থি ছেলেটি দাদাদের জন্য দোয়াতে তুলে রেখেছে। কি কপাল! সুশীলা আর কমলিনী কালকে রাতে হরিপদ মামার চলে যাওয়া রাস্তার দিকে নীরবে তাকিয়ে রইল।